আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা এখানে প্রথমত যদি দেখি যে আপনার সময় অপচয় হবে না। আপনার সময় অপচয় হবে না। তাহলে সময় অপচয় হবে না এটার ব্যাখ্যাটা স্যার কি? যে আপনার সময় অপচয় হবে না। আপনার যে ম্যাথটি প্রয়োজন হবে পুরো ভিডিও না দেখে ১ সেকেন্ডে সেটি কিভাবে পাবেন? কত সহজ, হ্যাঁ? হয়তো আপনার এই চ্যাপ্টার সম্পর্কে আপনার ধারণা আছে। সেই ক্ষেত্রে আপনি হয়তো মাঝে গিয়ে বা বাসায় আপনাকে ধরেন হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি করছেন? বাসায় গিয়ে সলভ করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ১২ নম্বর ম্যাথ বা ১৩ নম্বর ম্যাথ বা ১৫ নম্বর ম্যাথটা আপনি পাচ্ছেন না এবং সমাধান দেখেও আপনি কীভাবে করবেন এটা আপনি অবগত হচ্ছেন না। সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটি দেখে অর্থাৎ আপনার সময় অপচয় হবে না। এই যে ম্যাথটি আপনি পারবেন না, যত নাম্বার ম্যাথ, নাম্বার দিয়ে বাম পাশে টাইমার সেট করা আছে, অর্থাৎ ওই টাইমারে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে ডিরেক্টই আপনাকে পুরো ভিডিও না দেখে আপনার ডিরেক্ট যে সমস্যা ছিল যে ম্যাথের সেই ম্যাথে আপনাকে নিয়ে চলে যাবে। অবশ্যই ডিসক্রিপশন বক্সে যেতে হবে এবং ওখানে গিয়ে আপনার যে ম্যাথটা সেই ম্যাথটা দেওয়া আছে, যে যেমন 5 প্লাস 3 প্লাস 9 প্লাস এই ম্যাথটা এত পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে ওই ম্যাথটা লেখা আছে, আপনি বাম পাশে ওই ম্যাথের বাম পাশে টাইমার আছে, টাইমারে ক্লিক করবেন, তাহলে আপনাকে ডিরেক্টলি ওই ম্যাথে নিয়ে যাবে। এতে আপনার সময় অপচয় হবে না বা আপনাকে ফুল ভিডিও দেখতে হবে না। আপনার যে ম্যাথটি প্রয়োজন হবে আপনি সেটি দেখবেন। অথবা কেউ যদি চান যে শুরু থেকে রিভিশন করবেন, সেই ক্ষেত্রে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। A to Z সাজানো গোছানো একটি ক্লাস। এই ক্লাসটি দেখার পরে আপনাকে এই সসীম ধারার অর্থাৎ এই 13.1-এর আর কোনো ক্লাস কোনো দিন দেখতে হবে না। জাস্ট এই ক্লাসই আপনার জন্য যথেষ্ট হবে। এসএসসি অর্থাৎ আমরা যারা এই ক্লাসটি দেখতে পারবো, আমরা যদি দেখি যে অধ্যায় 13.1 সসীম ধারা, সমান্তর ধারা নিয়ে আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত গোছানো একটি ক্লাস। এই ক্লাসটি দেখলে সমান্তর ধারার আর কোনো ক্লাস দেখতে হবে না। ওকে, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এটি দেখতে পারবে, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে সিলেবাস এবং 13.1 যে চ্যাপ্টারটা আছে এটাকে কেন্দ্র করে কিন্তু আজকে এই পুরো ক্লাসটি এবং এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে সবগুলো কিন্তু এই ভিডিওটি সমাধান করব। সেই ক্ষেত্রে আপনি সবগুলো দেখতে পারেন, অথবা আপনার পার্সোনালি যে ম্যাথটা আপনার প্রবলেম সেই ম্যাথে আপনি ডিরেক্ট টাইমারে ক্লিক করে চলে যাবেন। এসএসসি ফাইনাল এক্সাম এমসিকিউ এর উপকার হবে এবং সৃজনশীলের উপকার হবে। এবং আমরা নর্মালি জব পরীক্ষাতে বিসিএসে আমরা প্রিলি দিয়ে থাকি এবং রিটেন দিয়ে থাকি। প্রিলিতে আমাদের কাজ করবে, রিটেনে আমাদের কাজ করবে শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য। আমরা যদি দেখি যে আমরা যারা চাকরি পরীক্ষা দেই, বিশেষ করে নবম দশম শ্রেণীর ম্যাথ থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়ে থাকে, রাইট? এবং প্রায় সব প্রশ্ন কিন্তু নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে হয়ে থাকে। তাহলে নবম দশম শ্রেণীর বোর্ড বইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা বিস্তারিত করব, সেহেতু আমাদের রিটেনেও কাজে দিবে এবং প্রিলিতে তো কাজে দিবে। আমরা সূত্রগুলো যেগুলো শিখবো এগুলো প্রিলিতে কাজে দিবে না। এতে আপনার সময় অপচয় হবে না, অর্থাৎ সময় অপচয় হবে না, এটা তো ব্যাখ্যা করাই হলো। এখন আমরা আজকে শুরু করব। আজকের ক্লাসটি আমরা ফুলফিলভাবে শুরু করব। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে সমান্তর ধারার পোস্টমর্টেম করার জন্য, হ্যাঁ? তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমত দেখব যে ধারা কি। যেহেতু সমান্তর ধারা, আমরা ধারাটা আগে জানবো, যে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা বিশ্লেষণ করব। কোনো সংখ্যা বা রাশির অনুক্রমের পদ বা সংখ্যাগুলোর ধারাবাহিক সমষ্টিকে, কোনো সংখ্যা বা রাশির অনুক্রমের পদ বা সংখ্যাগুলোর ধারাবাহিক সমষ্টিকে ধারা বলা হয়, অর্থাৎ অনুক্রমের পদ বা সংখ্যাসমূহের যোগফলই ধারা। বিষয়টা কি স্যার বুঝলাম না, আবার অনুক্রমটা আবার কি জিনিস? সাপোজ আমরা আপনি পদ অবশ্যই বলছেন। পদ বিষয়টা কেমন? যে পদ হচ্ছে যেমন 2 প্লাস, পদকে কিন্তু প্লাস দিয়ে লেখা হয়, হ্যাঁ? পদকে প্লাস দিয়ে, যেমন 2x প্লাস 3x, এই যে এখানে তিনটা পদ, এই যে 2 একটা পদ, 2x একটা পদ, 3x একটা পদ। কারণ কি? এদের মাঝে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ পদ সংখ্যাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। স্যার সংখ্যা বা রাশির এই যে 2x একটা রাশি, 2 একটা সংখ্যা বা রাশির, আর এটাই হচ্ছে এই যে সিস্টেম মাফিক যে যাবে, সিস্টেম ওয়াইজ যাওয়াটাই হচ্ছে আপনার অনুক্রম বলা হবে। আমরা অনুক্রমের সংখ্যাটাও শিখব।
তা আমরা প্রথমত সমষ্টিকে ধারা বলে, এটা ধারা জিনিসটাকে আমরা এটা বুঝলাম। যেমন এই যে এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে, উদাহরণটা আপনাকে পড়ে নিতে হবে। হ্যাঁ, এখন স্যার অনুক্রম কি, এটা আবার কি জিনিস? অনুক্রম, তাহলে অনুক্রমটা হচ্ছে কতগুলো সংখ্যা বা রাশিকে নির্দিষ্ট একটি নিয়ম অনুসারে, নির্দিষ্ট একটি নিয়ম থাকবে, ওই নিয়ম অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে ধারাবাহিকভাবে সাজানোটাই হচ্ছে অনুক্রম। সহজেই বলছি যে কতগুলো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে, নির্দিষ্ট নিয়ম হতে হবে, নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে ধারাবাহিকভাবে সাজানোই হলো অনুক্রম। যেমন 1, 3, 5, 7, 9, 11 গঠিত অনুক্রমের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যা বা রাশিকে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ বলে। এটা প্রথম পদ, এই যে 3 দ্বিতীয় পদ, 5 তৃতীয় পদ, এভাবে 7 চতুর্থ পদ, এভাবে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু এভাবে অনুক্রমগুলো যাচ্ছে এবং এই অনুক্রমের প্রত্যেকটাকে এক একটা পদ বলা হয়, এই কথা এখানে বলা হচ্ছে। তাহলে অনুক্রম বিষয়টা ক্লিয়ার, যে কতগুলো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে ধারাবাহিকভাবে সাজানোই হলো অনুক্রম। এরপরে স্যার ধারার প্রকারভেদ, এই যে এই জিনিসগুলো কিন্তু আপনার অজানা ছিল, হ্যাঁ, বা এগুলো খেয়াল করেন নাই, শুধু শিখছেন সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। কিন্তু দেখুন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে ধারা দুই প্রকার, বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে ধারা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, এটা আমরা জানি। আবার রাশি বা পদের, এই যে রাশি বা পদের সংখ্যার ভিত্তিতে ধারা দুই প্রকার, সেটা হচ্ছে সসীম বা শান্ত, অসীম বা অনন্ত, অর্থাৎ একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা। আর বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা কি পাইলাম? সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, দুইটা ধারা পাইছি। আবার রাশি বা পদের সংখ্যার ভিত্তিতে আমরা দুইটি পেয়েছি, সেটা হচ্ছে সসীম ধারা বা অসীম ধারা। এগুলোকে আমরা শান্ত, অনন্ত ধারাও, অশান্ত না, শান্ত এবং অনন্ত ধারাও বলতে পারবো। এখন আমরা একটু এই ধারাগুলোর সংজ্ঞা একটু শিখে নেব, কাইন্ডলি আমরা এগুলো একটু সংজ্ঞা শিখে নেব। আমরা যদি দেখি যে এদের সসীম ধারাটা কি, সসীম বলতে আমরা কি বুঝি? যে এটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ আমরা যেটাকে দেখতে পাই বা আমাদের ধরা ছোঁয়ার ভিতরে থাকে, এটাই হচ্ছে সসীম। যেমন আমি যদি লিখি যে 2 + 4 + 6 + 8 সমান সমান, এই যে একটা ধারা যে লেখা হলো, এই যে এই ধারাটাকে এই ডট 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 এগুলো কিন্তু দেওয়া হয়েছে না, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে 2, 4, 6, 8 এটা কিন্তু আমাদের কি ধারা? সসীম ধারা। কারণ এখানে দেখা যাচ্ছে 4টা পদ, এর শেষ হয়েছে এখানে, এই 8 পর্যন্তই তার শেষ, তার মানে বোঝা যাচ্ছে এটা সসীম ধারা বা শান্ত ধারা। আর অসীম, যেটার কোনো সীমা থাকবে না, এই যে ডট ডট দিয়ে দিলাম এর সাথে, এটা এখন কত দূর পর্যন্ত যাবে আমার জানা নাই, এটাই হচ্ছে আমার অসীম ধারা, অসীম ধারা। হ্যাঁ, এখন এই যে সসীম ধারা এবং অসীম ধারা আমাদের ক্লিয়ার। আমরা এখন আসবো সমান্তর ধারা। সমান্তর ধারা খুবই সহজ একটা বিষয়, যে কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য বা বিয়োগফল, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য বা বিয়োগফল সর্বদা সমান। অর্থাৎ 2 + 4 + 6 + 8 এই যে ধারাটা যে লিখেছি, এই যে এর ভিতরে 4 থেকে যদি আমরা বিয়োগ করি 2 প্রথমটাকে, তাহলে 2 বের হবে। 6 থেকে 4 বিয়োগ করলেও 2 বের হবে। 8 থেকে 6 বিয়োগ করলেও 2 বের হবে। এই যে দেখা যাচ্ছে, তাহলে যে কোনো পদ, কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান হলে, সর্বদা সমান হলে, সেই ক্ষেত্রে আমরা এটিকে সমান্তর ধারা বলবো। আমরা সহজ ভাষায় যদি বলতে চাই, সহজ কথায় যদি বলতে চাই, যে ধারার কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে, যে ধারার কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায়, তাকে আমরা সমান্তর ধারা, এবং এই বিয়োগফলকে আমরা ধারার অন্তর বলি, সাধারণ অন্তর বলি। আপনার কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু ক নাম্বারে আসতে পারে, যারা নবম দশম শ্রেণীতে পরীক্ষা দেবো ক নাম্বারে কিন্তু সমান্তর ধারা, গুণোত্তর ধারা কি, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কের চেয়ে কিন্তু এগুলো বেশি গুরুত্বপূর্ণ। গুণোত্তর ধারা চ্যাপ্টার শেষ করে দেই, কিন্তু আমরা সংজ্ঞাগুলো পারি না, এই জন্য আমরা এত পিছিয়ে থাকি। তাহলে গুণোত্তর ধারা কি, যে ওখানে আমরা বিয়োগ করে করে পাইছি, একটা পার্থক্য ওয়াইজ ছিল আমাদের একই, এখানে আমরা
অনুপাত করে পাবো, অর্থাৎ ভাগ করে করে পাবো। অর্থাৎ যেমন 2 + 4, 4 + 8 এভাবে দিয়ে গেলাম। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 4 ভাগ 2 সেই ক্ষেত্রে 2, আবার যদি এটাকে দিয়ে ভাগ করি 8 ভাগ 4 সেই ক্ষেত্রে আমরা পাবো 2। এভাবে অনুপাত হবে এখানে। যে ধারার কোনো পদের সাথে তার পরবর্তী পদের অনুপাত বা ভাগফল সর্বদাই সমান হয় তাকে আমরা গুণোত্তর ধারা বলবো। এই যে আমরা এখানে উদাহরণস্বরূপ এটা দিয়ে দেওয়া হয়েছে যে দেখুন 3 ভাগ 1, 3 ভাগ 1 করলে 1 পাবো, 9 ভাগ 3 করলেও কিন্তু আমরা 1 পাবো। 9 ভাগ 3 1 3 3 3 9, 9 ভাগ 3 এখানে 3 পাবো। হ্যাঁ, 3 ভাগ 1 করলে 3 পাবো, এটাকে ভাগ করলেও 3 পাবো, এবং 27কে 9 দিয়ে ভাগ করলেও আমরা 3 পাবো। এই সব সময় অনুপাতগুলো একই থাকতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলতে পারবো যে গুণোত্তর ধারা। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব। আমরা নবম শ্রেণীর যে আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে ধারাটির পদ সংখ্যা কত। এখন একটু সূত্র নিয়ে আলোচনা করব আমরা। সূত্রটা কেমন স্যার? যে সূত্র হচ্ছে n-তম পদের সূত্র। আমি ইজিতে কীভাবে বের করব n-তম পদের সূত্র, n-তম পদের সূত্র। হ্যাঁ, n-তম পদ হচ্ছে a + n-1 × d। এটা ব্যাখ্যা করে আসছে, আমাদের এই ব্যাখ্যাটা আপাতত প্রয়োজন নাই এখানে। এটা হচ্ছে n-তম পদের সূত্র। এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে আমাদের প্রথম পদ, ডি হচ্ছে আমরা শিখেছিলাম সাধারণ অন্তর। সাধারণ অন্তর আপনাকে স্লোলি দেখতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে। আর আপনার যদি কোনোটা প্রয়োজন হয় আপনি সেখানে স্কিপ করে যেতে পারেন, যেহেতু আপনি যদি এগুলো জেনে থাকেন বা জানেন সেই ক্ষেত্রে আপনি স্কিপ করে সেখানে যাবেন, তাতে আপনার সময় ব্যয় হবে না। এটা হচ্ছে n-তম পদের সূত্র। স্যার n-তম পদের সূত্র কোন কাজে লাগবে আমাদের? স্যার বললো যে 2+, আমি কিন্তু এই প্রথমটা খুবই ভালোভাবে বুঝাবো। 2+, 4+, 6+, 8+, 10+, 12+, 14+, 16+, 18+, 20। এই যে আমি একটা ধারা লিখেছি এখানে। এই ক্ষেত্রে আমি এই ধারা থেকে আমি A to Z যা যা প্রয়োজন এগুলো আমি বুঝাবো। তাহলে এখানে স্যার এ হচ্ছে আপনার 2, প্রথম পদ এ হচ্ছে 2, আর সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, ডিস্টেন্স। এই ডিস্টেন্স বের করতে হলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করতে হয়, তাই না? অথবা যে কোনো থেকে তার পূর্ববর্তী পদটা বিয়োগ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে 4 - 2 দিলে আমরা এখানে 2 পাচ্ছি। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10তম পদে গিয়ে অ্যান্সার হয়েছে 20। এখন এগুলো দিল না, এগুলো ধরেন এগুলো নাই, আমার প্রশ্নে এগুলো নাই, জাস্ট এই তিনটা দিয়ে দিয়েছে যে এই ধারার 10তম পদ কত হবে। সেই ক্ষেত্রে কিন্তু তম পদটা লাগবে, n-তম পদটা লাগবে, 10তম পদ। তাহলে আপনি এই ধারা থেকে এই যে n-তম পদ, এখান থেকে আপনি 10তম পদ বের করবেন, 10তম পদ। 10তম পদ বের করলে কি হবে? এ কত দেওয়া আছে স্যার? এই ধারার প্রথমে তো 2 দেওয়া আছে, n এর মান হচ্ছে 10, এখানে প্লাস দিতে হবে 10 - 1। আর ডি কত বলেন? ডি হচ্ছে 2, সেই ক্ষেত্রে 2 + 10 থেকে এটা বিয়োগ করেন 1 ইনটু কত? 2। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 18 + 2 মানে হচ্ছে আপনার 20। এই যে দেখেন 10তম পদ কিন্তু 20 চলে আসছে, রাইট? এটাই হচ্ছে n-তম পদের কাজ। আর মাঝে মাঝে এইটাও বলতে পারে যে 20, এই যে মাঝে এগুলো গ্যাপ রেখে এই যে লাস্টের 20টা দিয়ে দিল এবং বলল যে কততম পদ এই 20 হবে। আপনি কিন্তু জানেন, আমি জানি যে 10তম পদ 20 হবে, কিন্তু বের করবো কীভাবে স্যার? তখন এই যে এই মাঝের এনটা বের করতে হবে, অর্থাৎ n-তম পদে যা 20 হয়েছিল n-তম পদের মানটা দেওয়া থাকবে। আমাদের এই সংখ্যাকে 10তম পদ, এই যে 10তম পদের জায়গায় যে 10 যে বসাইছিলাম এখানে, এটা আমাদেরকে বের করতে হবে কততম পদ। তাহলে আমরা এটাও একটু করে ফেলি ক্লিয়ারলি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কততম পদ 20 হবে এই ধারাটির। এই প্রশ্নটা হচ্ছে এরকম 2 + 4 + 6 ... দিয়ে হচ্ছে 20। কততম পদ 20? কততম পদ 20? তাহলে এই যে এই সূত্রতে আমরা বসাই দিব। তার n-তম পদ দেওয়া আছে 20, এ হচ্ছে 2,
এই n আমরা বের করব 2 প্লাস এই n আমরা বের করব n মাইনাস 1 ইন্টু d হচ্ছে 2, তাহলে 20 প্লাস 2 20 প্লাস 20 সমান 2 প্লাস এই 2 দিয়ে যদি গুণ করে দিই, হ্যাঁ, তাহলে এখানে হবে 2n মাইনাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, এই যে 2n 2 গুণ অবস্থা আছে, এবার গিয়ে ভাগ হবে, তাহলে ভাগ হলে আমরা 10 পাচ্ছি, n এর মান 10 পাচ্ছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, এটা আপনার ক্লিয়ার হয়েছে। মানে এই যে 20 এটা তো দেওয়া আছে, 20 দিয়ে দিলাম, n তম পদের জায়গায় 20 দিয়ে দিলাম, তারপরে a হচ্ছে 2, এটা 2 দিয়ে দিলাম, আর n বের করব কততম পদ সেটা আমরা বের করব, সেই ক্ষেত্রে আমরা n-কে n রেখে দিলাম -1, আর d-র মান তো 2 দেওয়া আছে। এটাকে আমরা ক্যালকুলেশন, আশা করি ক্যালকুলেশন আপনার ক্লিয়ার হবে বা আপনি করতে পারেন। এরপরে আমরা যদি দেখি, এই যে আমাদের প্রশ্ন চলে আসছে যে এত ধারাটির পদ সংখ্যা কত, অর্থাৎ এই যে এটা কততম পদে গিয়ে 111 হয়েছে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে স্যার কি বের করতে হবে আমাদের, যে 111 দেওয়া আছে, অর্থাৎ এই যে n-তম পদ এটা দেওয়া আছে, এ হচ্ছে তার 13, এ হচ্ছে 13 প্লাস n-1, এই nটা আমরা বের করব n-1, আর d স্যার কত, ব্যবধান দেখব, ডিস্টেন্স দেখব, 20 থেকে 13 বিয়োগ করলে স্যার 7 হবে। এটা হচ্ছে, এখন যদি আপনাকে বলা হয় যে এখন আপনি ক্যালকুলেশন করুন, 111 মানে 111, 13 প্লাস 7 এর সাথে n গুণ করে দেন 7n, আর এই 7 সাথে 1 গুণ করে দেন 7। এখন দেখুন এই যে 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6, 6 প্লাস 7n, আর এখানে হচ্ছে 111। এখন এই যে 111 প্লাস 6 এ পাশে এসে -6 সমান 7n। এখন স্যার এটাকে যদি আমরা বিয়োগ করি, সেই ক্ষেত্রে আমাদের কত হবে, 111 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, তাহলে 6 এবং 5 6 11, অর্থাৎ 105 হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 105 7n। তাহলে এখন নিজেই বলুন এই 7টা কি হয়ে যাবে, গুণ আছে এই পাশে এসে ভাগ হবে, রাইট? তাহলে ভাগ হলে 7, 105কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি স্যার, তাহলে 7 একে 7, তাহলে এখানে থাকলো 3, 10 যেহেতু ছিল, 3 5 35, 5 7 35, অ্যান্সার হচ্ছে 15। হ্যাঁ, এই যে আমাদের অ্যান্সার হচ্ছে 15। অনুরূপভাবে এই যে ধারাটি একটি কি ধারা, সসীম ধারা। কারণ কি, এটা সসীম ধারা কিভাবে, আমি যদি বুঝাই যে এখানে এই যে +60 লাস্টে, তার মানে এই +60 পর্যন্ত সে নির্দিষ্টভাবে আছে, যার কারণে এটা সসীম ধারা। কারণ ওটা বোঝা যাচ্ছে যে +62 পর্যন্ত আছে, +62 পর্যন্ত আছে, এটা বোঝা যাচ্ছে। এটি কি গুণোত্তর ধারা? না, এটা গুণোত্তর ধারা হবে না। গুণোত্তর ধারা হতে গেলে যে শর্তটা লাগবে, ভাগ করে করে একই হতে হবে, অর্থাৎ সাধারণ অনুপাত যেটা, এটা কিন্তু 1 হতে হবে, কিন্তু এখানে সাধারণ অনুপাতে 1 হবে না। কিন্তু দেখা যাচ্ছে এদের যে ডিস্টেন্স যদি আমরা করি, যেমন 8 থেকে 5 বিয়োগ করি তাহলে 3, 11 থেকে 8 বিয়োগ করি 3, তার মানে বোঝা যাচ্ছে যে এটা সমান্তর ধারার ভিতরে পড়ছে, সমান্তর ধারার ভিতরে পড়ছে। হ্যাঁ, এরপরে 3 নাম্বার যেটা 19তম পদ 59। আচ্ছা, 19তম পদ কি 59 হবে? আমরা যদি দেখি যে 19তম পদ কি আসলে আমাদের 59 হবে কিনা, তাহলে সূত্র ওই একই সূত্রই, 19তম পদ 59। তাহলে আমরা যদি দেখি যে n-তম পদের সূত্র আমরা জানি, আমি এটাকে একটু মুছে দেই। আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে অবশ্যই। কিছু জিনিস যদি একবার শিখে যান, এটা তো আপনাকে বারে বারে শিখতে হবে না। হ্যাঁ, একবার যদি কষ্ট করে শিখে যান, সেই ক্ষেত্রে আজীবন আপনি 9ম শ্রেণী যে পরীক্ষা দিবেন, এরপরে 10ম শ্রেণীর যারা পরীক্ষা দিবেন, এরপরে ফাইনাল যারা দিবেন, ফাইনাল এসএসসি ফাইনাল দিবেন, এরপরে দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটেও কিছু কিছু জায়গায় এটার প্রয়োগ হবে। হ্যাঁ, এরপরে আমরা লাইফ টাইম আমাদের চাকরি পরীক্ষাতে তো লাগবেই, এটা তো আর বিকল্প কিছু নয়, এখানে তো লাগবে। আমরা বিভিন্নভাবে কিন্তু এগুলো শিখে থাকি। কিন্তু এই ক্লাসটি দেখার পরে দেখবেন এই যে সমান্তর ধারার যতগুলো ম্যাথ আছে, এগুলোই তো ঘুরে ফিরে আসে, এক ম্যাথই বারে বারে আসে। হ্যাঁ, একটু হয়তো সংখ্যা চেঞ্জ করে দেয়, কিন্তু আমরা যদি মেইন জিনিসটা যদি আমরা জানি, সেই ক্ষেত্রে কিন্তু আর এই প্রবলেমটা হবে না আমাদের।
তাহলে 19তম পদ কি 59? এটা আমরা একটু দেখব 19তম পদ কি আসলে 59 কিনা। তাহলে এখানে এ হচ্ছে, আচ্ছা আমরা একটু সূত্রটা লিখব, n-তম পদ, n-তম পদ। তাহলে n-তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এগুলো যখন আপনি পারবেন তখন কিন্তু এত বেশি কিছু লিখতে হবে না, আপনি ডিরেক্টলি করে যাবেন। এটা তো আমরা এমসিকিউ সলভ করতেছি। তাহলে n-তম পদ মানে হচ্ছে বের করব, রাইট? n-তম পদ বের করব, অর্থাৎ 19তম পদ বের করব আমরা। তাহলে এ হচ্ছে 5 প্লাস n এর মান হচ্ছে 19 মাইনাস 1, আর ডি হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 3। 8 থেকে 5 বের করলে 3। আমরা এগুলো যখন লিখিততে করব আমরা ডিরেক্ট সুন্দরভাবে কিন্তু লিখিততে লিখব যে এখানে সাধারণ অন্তর ডি ইকুয়াল 8 মাইনাস 5 এই কথাগুলো লিখব। তাহলে 5 প্লাস 19 থেকে 1 গেলে 18 বিয়োগ করলে ইন্টু 3। তাহলে 3 8 24 4 হাতে পড়ে 2, 3 1 3 4 5 54 প্লাস 5। তাহলে দেখা যাচ্ছে 54 প্লাস 5 করলে হচ্ছে 59, রাইট? 19তম পদ 59 হয়েছে। তার মানে এটা গুণোত্তর ধারা নয়, শুধু এই অ্যান্সারটা আমাদের ক্যান্সেল, আর 1 ও 3 আমাদের সঠিক। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 ও 3, উত্তর হচ্ছে খ নাম্বার। ওকে, এরপরে যদি আমরা দেখি, তাহলে অলরেডি আমরা এটা করে ফেলেছি, অনেকবার এই ধরনের ম্যাথ করে ফেললাম। এখন আসে সমষ্টি। সমষ্টি আমরা কীভাবে বের করব? সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র একটি। তাহলে এই সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্রটা আমাদেরকে জানতে হবে। এস এন অর্থাৎ n-তম পদের সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে Sn, হ্যাঁ? তাহলে Sn n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। আমরা কিন্তু এগুলোর পরিচয় অলরেডি পেয়ে গেছি যে এ হচ্ছে প্রথম পদ এবং ডি হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এই পরিচয়গুলো কিন্তু আমরা পেয়েছি। এখানে এই সূত্রতে বসিয়ে কিন্তু আমরা এখন এই যে 20টি পদের সমষ্টি বের করতে পারবো। S20 হবে, তাহলে এই জায়গায় হবে আমাদের S20। তাহলে n কত স্যার? n হচ্ছে 20/2। 2 এ কত? এ দেওয়া আছে এই যে 7, এ দেওয়া আছে 7। n হচ্ছে 20 মাইনাস 1, তাহলে 20 মাইনাস 1 আমি একবারই লিখে দিই, 20 মাইনাস 1 মানে 19 ইন্টু ডি কত? ডি হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমরা যদি এটার ডিস্টেন্স দেখি স্যার, তার ডিস্টেন্স কত হবে? 6 না? 6। তাহলে এটাকে যদি আমরা কেটে দিই তাহলে এখানে পাবো হচ্ছে 10। এখানে যদি দেখি 14, আর 6 আর 19 আমরা যদি গুণ করি 6 নং 54, 4 হাতে পড়ে 5, 6 কে 6 আর 5 হচ্ছে 11, 114। তাহলে 128 ইন্টু 10। তাহলে আমরা যদি দেখি এটা কি গুণ করলে হবে 1280 অ্যান্সার গ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে আপনার। আমরা এর পরের ম্যাথটা সমাধান করব, অর্থাৎ এই যে এখানে সমাধান করে দেওয়া আছে, জাস্ট আপনাকে আমি বোঝাবো যে কিভাবে করলাম। এই যে এখানে মাইনাস প্লাস দেখে ভয় পাওয়ার কিছু নাই স্যার, মাইনাস প্লাস দেখে ভয় পাওয়ার কিছু নাই। 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19, এই যে দেখুন এটা চলে যাচ্ছে। এটা কিন্তু কি ধারা হবে? অসীম ধারা হবে, কারণ কত দূর পর্যন্ত যাবে এটা কিন্তু বলা নাই। কিন্তু লাস্টে গিয়ে প্রশ্ন বলে দিছে যে এটা সাধারণ অন্তর বের করুন এবং 12তম পদ নির্ণয় করুন। তাহলে সাধারণ অন্তর এবং 12তম পদ যদি আমরা নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ওই একই প্রসেস। সাধারণ অন্তর আমরা জানি যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে ডি লিখব, দ্বিতীয় পদ হচ্ছে -5। অবশ্যই চিহ্নের দিকে সতর্ক রাখতে হবে, কারণ চিহ্ন ভুল করা যাবে না। তাহলে -5 এবং বিয়োগ করব হচ্ছে স্যার 2 বিয়োগ করব। তাহলে 2 বিয়োগ করব, 2 এখানে বিয়োগ করব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাইলাম যে -5 -2, এটাকে আমরা নর্মালি -7 বলতে পারি। তাহলে এটার ডিস্টেন্স বা সাধারণত হচ্ছে -7, এই যে -7 এবং 12তম পদ। তাহলে 12তম পদের সূত্র দিয়ে আমরা এভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। ওকে, এই যে আপনি যদি পূর্বের এগুলো বুঝে থাকেন তাহলে তো অবশ্যই এটা বুঝবেন, তাই না? এই যে আবার চলে আসছে যে কোন পদ 392 হবে,
অর্থাৎ প্রথমে হয়েছে 8, তারপরে 11, তারপরে 14, তারপরে 17, এই যে ডিস্টেন্সগুলো, তারপরে কত হবে বলেন তো? 8-এর পরে 11 হয়েছে, তার মানে এর ব্যবধান কত? 3। 11-এর পর 14 হয়েছে, এর ব্যবধান কত? 3। তারপর 17-এর পরে তাহলে কত হবে? 20, 20-এর পরে হবে 23, 23-এর পরে হবে কত স্যার? 26, 26-এর পরে হবে 29। এইভাবে কততে গিয়ে, অর্থাৎ কততম পদে গিয়ে, কোন পদে গিয়ে 392 হবে, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা এনতম পদ আমাদের এখানে দেওয়া আছে, a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এনতম পদ স্যার কত? 392। তাহলে a প্লাস n-1, তাহলে n-1, এ হচ্ছে আমাদের এ কিন্তু 8 দেওয়া আছে, তাহলে 8 বসায় দেই, আর এই এনটা আমরা বের করব। আর ডি কত? ডি হচ্ছে স্যার ডিস্টেন্স কত? 3। তাহলে 392 সমান 8 প্লাস, একটু গুণ করে দেই, 3-এর সাথে n গুণ করে দেই, 3n মাইনাস 3, 8 থেকে 3 বিয়োগ করে দেই পরের লাইনে গিয়ে, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5 প্লাস 3n, তাহলে 392। এরপরে এই প্লাস 5 এই পাশে আইসা মাইনাস 5 হবে 3n, তাহলে এটাকে বিয়োগ করে দেই স্যার, এটাকে বিয়োগ করে দিলে হবে কত? 387 সমান 3n। এখন এই 3টা ভাগ করে দেন, তাহলে হবে 129। এই হচ্ছে প্রসেসিং। এগুলো ক্যালকুলেশন তো মোটামুটি প্রায় 80% স্টুডেন্টই কিন্তু এগুলো পারে, যে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ এবং ভাগ থাকলে গুণ, এগুলো কিন্তু আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদেরকে পারতে হবে। তাহলে এই যে 129তম পদে গিয়ে আপনি কিন্তু এই 392 পাবেন। এরপরে যদি আমরা দেখি একই প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, আমরা একইভাবেই আমরা 6 এবং 7 আমাদের একই প্রশ্নই আমরা এইভাবে করতে পারবো। এরপরে আমরা 8 নাম্বারটা একটু পরে করব, তার আগে আমরা 9 নাম্বার সমাধানে করব। তাহলে স্যার 9 নাম্বার প্রশ্ন সমাধান করতে গেলে আমাদেরকে কি লাগবে? n পদের সমষ্টি চাইছে, তাহলে সমষ্টির সূত্র কিন্তু আমরা Sn বের করতে হবে। Sn সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n/2 2a এ কত বলুন তো? এই যে এ হচ্ছে 1, এ কিন্তু 1 প্লাস n তো নাই, ডি কত বলুন? এটা কি বিয়োগ করুন, বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে এখন যদি আমরা দেখি যে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস এই 2 এর সাথে গুণ অবস্থা না, মানে 2 এবং 1 যদি গুণ করেন ওই তো 2 তো হবে, রাইট? এখন এই 2 যদি আবার গুণ করে দেন n-1 এর সাথে, তাহলে 2 এর সাথে n গুণ করলে হবে 2n, আর 2 এর সাথে -1 গুণ করলে হবে -2। তাহলে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন না, এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে -2 + 2 কেটে যাচ্ছে, উপরের 2 নিচের 2 কেটে যাচ্ছে, তাহলে n আর n গুণ করলে হবে n²। এই যে ব্যাখ্যাটা এখানে করা আছে সুন্দরভাবে, এভাবে আপনি এখন করতে পারেন। এরপরে দেখেন n পদের সমষ্টি, তাহলে n² হয়ে গেল। 9টি পদের সমষ্টি কত? তাহলে এবার হচ্ছে 9টি পদের সমষ্টি কত? প্রথম পদ 8, ডিস্টেন্স হচ্ছে 8, n হচ্ছে 9, অর্থাৎ S9, 9/2, এভাবে আমাদেরকে এটা বের করতে হবে। এই যে দেখুন 360 অ্যান্সার। এই যে দেখুন, এখন দেখুন সমষ্টি বের করতে বলছে। এখানে আগে আপনাকে জানতে হবে যে পদ কয়টি আছে। এই ধরনের ম্যাথে আপনাকে জানতে হবে যে এখানে 59 পর্যন্ত আছে না, তাহলে এই যে 5-এর পরে 11, 11-এর পরে 17, 17-এর পরে 23, এই যে এর ভিতরে ডিস্টেন্স কিন্তু 6, তাহলে 23-এর সাথে 6 যোগ করলে হবে কত? 23-এর সাথে 6 যোগ করলে হবে 29, 29-এর সাথে 6 যোগ করতে হবে, তার সাথে আবার 6 যোগ করতে হবে, এভাবে 59 পর্যন্ত যেতে হবে। তাহলে 59 পর্যন্ত যাওয়ার পরে টোটাল কয়টি পদ বের হবে এটা আগে বের করতে হবে। আর nতম পদের সূত্র কিন্তু আমরা জানি, nতম পদের সূত্র দিয়ে nতম পদ তো দেওয়া আছে এখানে 59, তাই না? তাহলে nতম পদের সূত্র দিয়ে এই মাঝের nটা আমাদেরকে বের করে নিতে হবে, কয়টি পদ আছে এটা বের করে নিতে হবে। তাহলে এইটা বের করার পরে আমাদেরকে কি করতে হবে? এটা বের করে ওই Sn, অর্থাৎ যে n যেটা বের হবে এটা নিয়ে আমাদেরকে সমষ্টি বের করতে হবে সমষ্টির সূত্র দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব এখানে n এর মান 10 বের হয়েছে, তার মানে আমরা S10 বের করব। S10 10/2 সেকেন্ড ব্র্যাকেট, এখন আর কোনো ঝামেলা নাই, a প্লাস, তার মানে 5 প্লাস 2a প্লাস, হ্যাঁ 2a প্লাস n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস
তার মানে 2a, a কত 5, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n কত 10 মাইনাস 1 ইন্টু ডি, ডি কত ডিস্টেন্স কত 6, তাহলে এটাকে ক্যালকুলেশন করে নেবেন। হ্যাঁ, ক্যালকুলেশন করলে তো এটা হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 320। এরপরে আমরা যদি দেখি যে অনেকেই ভয় করে এখানে মাইনাস আছে স্যার, হাই সর্বনাশ মাইনাস আছে, তো মাইনাস আসতে কী হয়েছে, তার মানে শেষ যেটা এনতম পদটাই তো -23, তা আমি -23ই দিলাম। এনটা আগে বের করব, যেহেতু সমষ্টি যেহেতু সেহেতু এন তো আগে বের করতে হবে, রাইট? তাহলে এন আগে বের করতে হবে। তাহলে -23 সমান এ প্লাস এ কত বলুন, এ হচ্ছে 29, এ 29 প্লাস n মাইনাস 1, এই n বের করব। আর ডি কত, ডিস্টেন্স কত দেখুন তো, 25 থেকে 29 বিয়োগ করবেন, 29 থেকে 25, এই ভুলটা কিন্তু আমরা করি, 25 থেকে 29 বিয়োগ করতে হবে। তাহলে 25 থেকে যদি 29 বিয়োগ করি, 25 থেকে যদি 29 বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, -4। তাহলে এই যে ডি হচ্ছে আমাদের -4। অনেকেই করে কি, এই জায়গা গুণ চিহ্ন না দিয়ে, ডট চিহ্ন না দিয়ে -4 লিখে ফেলে, আবার এই -4 দিয়ে এগুলোকে এইরকম গোলমাল পাকায়, যেমন n -1 -4, পরে গিয়ে করে n -1 -4, তাহলে n -5 হয়। কিন্তু হবে কি এটা করলে কিন্তু হবে না, গুণ আছে, গুণ করতে হবে। তাহলে -23 এই প্লাস 29, বলেন তো এই পাশে এসে কী হবে, -29 হবে না? আর এখন এই যে -4 গুণ আছে, তা গুণ করে দেন, -4n মাইনাসে মাইনাসে +4। ওকে, এখন এটাকে একটু যোগ করে দেন, দুটোর সামনে যেহেতু মাইনাস আছে, 9 10 11 12, 12 2 হাতে পড়ে কত, 1, 2 2 4 আর 1 5, -52। তাহলে -4n + 4, এই +4টা এই পাশে এসে কী হবে, -4 হবে না? তাহলে -52 - 4 সমান -4n। তাহলে সেই ক্ষেত্রে এই +4 এসে -4 হলো, তাহলে এটাকে -56 বলা যায়। এখন মাইনাস মাইনাস কেটে দেন, বা উভয় পক্ষে মাইনাস দিয়ে ভাগ করে হোক, গুণ করে হোক, সাইড নোটও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। এখন এটাকে কাটলে কত হবে বলুন, 4 14 56, তাহলে এন এর মান হচ্ছে 14, তাহলে এন এর মান 14, তার মানে এর 14 বের করবো আমরা। কি বের করব, এর 14, সূত্র তো জানেন আপনি, সমষ্টির সূত্র জানেন, এই যে এখানে দেখেন করে দেওয়া আছে। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে 23টি পদের সমষ্টি কত? সমান্তর ধারার 12তম পদ 77 হলে 23টি পদের সমষ্টি কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে যে 12তম পদ। তাহলে 12তম পদের যে বিষয়টা হচ্ছে, আপনি nতম পদের সূত্র যা জানেন, 12তম পদের সূত্র তো, তাহলে 12তম পদের সূত্র, 12তম পদ বলুন তো, 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি হবে, এটাই তো হবে 12তম পদ, স্বাভাবিক ব্যাপার। ডি নাই, এ নাই, এই প্রশ্নের এও নাই, ডিও নাই, অনেক ঝামেলা না? কোনো ঝামেলা নাই। 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। যদি বলা হয় গরুতম পদ a প্লাস গরু মাইনাস 1 ইন্টু ডি, এই প্রয়োগগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি বলা হয় পাখিতম পদ a প্লাস পাখি মাইনাস 1 ইন্টু ডি। যদি বলা হয় আমিতম পদ, তার a প্লাস আমি মাইনাস 1 ইন্টু ডি, এই প্রয়োগগুলোই কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু অবগত নয় বা জানে না, যার কারণেই তারা সহজেই সমাধান করতে পারে না, অথবা ক্যালকুলেশনে দক্ষ নয়, গুণ যোগ বিয়োগ ভাগ আমরা কিভাবে করব এই বিষয়গুলোই কিন্তু তারা অবগত নয়। হ্যাঁ, সমানের এই পাশে যোগ থাকলে এই পাশে গিয়ে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এই বিষয়গুলোই কিন্তু আমাদের শিক্ষার্থীরা অবগত নন, যার কারণে এই ধরনের ম্যাথগুলো করতে আমাদের সমস্যা হয়। আসলে সূত্র যদি আপনি জানেন, তাহলে সূত্র জানলে কিন্তু অঙ্ক করা কোনো ম্যাটার না। আপনার যদি একটু টেকনিক থাকে বা বুদ্ধি থাকে, কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু এগুলো শিখতে হবে, ধীরে ধীরে আপনাকে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, a প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11D, এটাকে একটা সমীকরণ দিয়ে রাখেন। আর এই যে বলছে 12তম পদ 77, তাহলে প্রশ্ন মতো আপনি লিখুন
যে প্রশ্ন মতে আপনি লিখুন যে a প্লাস 11d সমান হচ্ছে 77, কারণ তারা বলছে যে 12তম পদ 77, কিন্তু আমরা বের করলাম কত 12তম পদ সূত্র দিয়া a প্লাস 11d, তাহলে এই দুইটা তো প্রশ্ন মতে লেখা যাবে। তার 23টি পদের সমষ্টি স্যার, তার S23 বের করতে হবে আপনাকে। কি বের করতে হবে? S23। তার S23 বের করতে গেলে 23/2 সেকেন্ড ব্র্যাকেট 2a, এ কিন্তু নাই, 2a প্লাস n-1, তাহলে মানে 23 - 1 ইন্টু ডি, ডিও কিন্তু নাই, তাহলে 23/2 এখান থেকে দেখুন 22 হচ্ছে, তাহলে 2a প্লাস 22d, এখান থেকে 23/2, এখান থেকে 2 কমন যাচ্ছে, a প্লাস 11d, 2 কমন যায়, কমন তো আপনাকে বুঝতে হবে, উপরে 2 নিচে 2 কেটে দেই, a প্লাস 11d, এই যে 1 নম্বর সমীকরণে আমি পাইছি 77, তার মানে 77 ইন্টু 23, এটাকে স্যার গুণ করলে হবে 1771। সহজ। এই যে দেখুন, তাহলে এই যে বিস্তারিত এখানে করা আছে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে আপনার। এরপর আমরা 14 নম্বর ম্যাথ সমাধান করব। 14 নম্বর ম্যাথ কিন্তু খুবই সহজ, প্রত্যেকটা ম্যাথই এখানে সহজ। 14 নম্বর ম্যাথটা আরও একটু বেশি সহজ। আমরা যদি দেখি, এটা আপনার হোমওয়ার্ক থেকে গেল, হ্যাঁ, অর্থাৎ আপনি যদি এটা বুঝে থাকেন, মাইনাস প্লাস কোনো ম্যাটার না, এই প্রশ্নের আলোকে আপনি এই প্রশ্নটা করবেন। এটাকে আমি বুঝে দিব না, এটা আপনি বুঝেছেন কি না কমেন্টে জানাবেন যে স্যার আমি বুঝেছি, 14 নম্বর ম্যাথটা আমি বুঝেছি, অ্যান্সার 620 অলরেডি করে দেওয়া আছে, কিন্তু আপনি বুঝেছেন কি না এই বিষয়টা আপনি শুধু জানাবেন। এরপরে দেখুন 15 নাম্বার, এই 15 নাম্বার এবং 16 নাম্বার ম্যাথ, এই দুইটা ম্যাথ কিন্তু একই ম্যাথ, এন এর মান বের করতে বলছে। আমরা এখানে বিস্তারিত একটা করব। এরপরে আপনারা যদি 15 নাম্বার বুঝে থাকেন, সেই ক্ষেত্রে আপনি 16 নাম্বার ইজিতে করতে পারবেন। হ্যাঁ, তাহলে এখানে করে দেওয়াই আছে, জাস্ট আমি এখন 15 নাম্বারটা বোঝাবো। যে এই যে এখানে বানান ভুল হয়েছে, যে সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, এই কথাটা লিখলেও হবে, না লিখলেও হবে, যে এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। আচ্ছা, এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান 9 এবং ডিস্টেন্স সাধারণ অন্তর 7 - 9। এই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীরা ভুল করে, বড় থেকে ছোট না, দ্বিতীয় মাইনাস প্রথম, তাহলে দ্বিতীয় মাইনাস প্রথম -2, এস হচ্ছে 144, এস হচ্ছে -144, এন পদের সমষ্টি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি, যে প্রথমত তারা n সংখ্যক পদের সমষ্টি বলে দিয়েছে -144, কিন্তু আমরা n সংখ্যক পদের সমষ্টি কি জানি? আমরা n সংখ্যক পদের সমষ্টি জানি s n সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। আমরা কিন্তু এটা জানি, আমরা এটা জানি কিনা? তাহলে এখান থেকে এর মান এবং ডির মান কিন্তু আমরা পেয়েছি। এর মান এবং ডির মান বসানোর পরে আমাদের যে বিষয়টা হবে সেটা হচ্ছে, আমরা এটাকে সমাধান করে যাওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে n 10 n মাইনাস n স্কোয়ার পাবো। এই যে 10 n মাইনাস n স্কোয়ার পাবো। আমরা এভাবেও করতে পারি, অথবা নর্মালি আমরা আগে সমাধান করে নিব। সমাধান করে নেওয়ার পরে এস এন বের হবে আমাদের, বের হবে 10 n মাইনাস n স্কোয়ার। তার 10 n মাইনাস n স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো? ওই যে আমরা বের করছি সমষ্টি 10 n মাইনাস n স্কোয়ার, কিন্তু প্রশ্নে আছে সমষ্টি -144। তাহলে এইটার সমান আমরা -144 লিখব, সমান 10 n মাইনাস n স্কোয়ার, এটা প্রশ্ন মতে লিখে দেবো। এখন এক পাশে এ পাশে যদি আনি মাইনাস n স্কোয়ার, এ পাশে এসে প্লাস n স্কোয়ার, প্লাস 10 n এ পাশে এসে মাইনাস 10 n, মাইনাস 144 তো আছেই এই পাশে, সমান হচ্ছে 0। এখন এটাকে মিডল ফ্যাক্টর করব, এই যে মিডল ফ্যাক্টর করব -18n প্লাস 8n। অবশ্যই 3.3-তে আপনাকে মিডল ফ্যাক্টর শেখানো হয়েছে। যদি মিডল ফ্যাক্টর না পারেন তাহলে অন্য একটা ভিডিওতে মিডল ফ্যাক্টর শেখানো আছে, আপনি সেখানে গিয়ে দেখতে পারেন মিডল ফ্যাক্টর কীভাবে করতে হয়। তাহলে মিডল ফ্যাক্টর করতে হবে আমাদের, এই যে মিডল ফ্যাক্টর করে
18 এবং 8 বের হয়েছে, -8 বের হয়েছে। তার -8টা গ্রহণযোগ্য হবে না, কারণ ঋণাত্মক মান হতে পারে না এর মান, ওই জন্য 18 এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি 16 নাম্বার ম্যাথ, হ্যাঁ, তাহলে 16 নাম্বার ম্যাথটা একইভাবে এই যে এ দেওয়া আছে 2, ডিস্টেন্স দেওয়া আছে 2, এস দেওয়া আছে এত, তাহলে প্রথমত এস এন বের করে নিলে আমাদের যেটা হবে, এস এন বের করে নিলে হবে এন প্লাস এন স্কোয়ার। তাহলে এখান থেকে এস এন যদি আমরা বের করি এন প্লাস এন স্কোয়ার হবে, তাহলে এইটার সমান এন প্লাস এন স্কোয়ার সমান আমরা ধরতে পারবো 2550, তাহলে এন স্কোয়ার প্লাস এন মাইনাস 2550। এখন এটাকে মিডল ফ্যাক্টর করব, মিডল ফ্যাক্টর হবে 50 এবং 51, 50 এবং 51 প্লাস 51 এন মাইনাস 50 এন, এন স্কোয়ার প্লাস 51 এন মাইনাস 50 এন মাইনাস 2550। এরপরে তো কমন নেওয়া কাজ, এগুলো আমাদের কি করতে হবে। আমরা 17 নম্বর ম্যাথটা দেখব, যে কোনো ধারার এন সংখ্যক পদের সমষ্টি এত দেওয়া আছে, ধারাটি নির্ণয় করো। তাহলে এই যে ধারাটি এন স্কোয়ার প্লাস এন হবে, সমষ্টি হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি, এটা দেওয়া আছে। তাহলে এন এর মান 1 2 3 এভাবে আমরা বসিয়ে S1 S2 আমরা এইভাবে বের করে নেব, নেওয়ার পরে আমরা বিয়োগ করে দেব, অর্থাৎ প্রথম পদ আমাদের 2, তাহলে দ্বিতীয় পদ হবে S2 মাইনাস S1, S2 মাইনাস S1, তৃতীয় পদ হবে S3 মাইনাস S2, এভাবে আমরা 2 প্লাস 4 প্লাস 6 এই ধারাটি পেয়ে গেলাম। তার প্রথম কাজ কি, এন স্কোয়ার এন ইন্টু এন প্লাস 1 মানে হচ্ছে এন স্কোয়ার প্লাস 1। তাহলে প্রথমত এন এর মান 1 বসাবো, 1 বসায় 2 পাচ্ছি, 2 বসায় পাবো হচ্ছে 6, তারপর 3 বসায় পাবো হচ্ছে 12। এখন S1 S2 S3 ধরা হয়েছে, এগুলোকে আমরা পরেরটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে, পরেরটা থেকে পূর্বেরটা বিয়োগ করলে আমরা এই ধারাটা পেয়ে যাব। 10টি পদের সমষ্টি, এই ধারারই 10টি পদের সমষ্টি বের করতে বলছে, তার মানে S10 বের করতে হবে। S10 10/2 সেকেন্ড ব্র্যাকেট 10/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা আমরা করব, বা এখানে শর্টকাট করা আছে। এন এর মান যেহেতু সমষ্টি দেওয়া আছে এন স্কোয়ার প্লাস এন, মানে এটা মানে তো এন স্কোয়ার প্লাস এন না, তাহলে 10 স্কোয়ার প্লাস 10, 100 প্লাস 10, তার মানে 110। অথবা আপনি সূত্র দিয়ে যদি করতে চান, যে না আমি সূত্র দিয়ে করবো, তাহলে S10 এই সূত্র দিয়ে করেন, 10/2 সেকেন্ড ব্র্যাকেট 2a, আগে ধারাটা বের করেন। তার মানে আগে আপনাকে এইভাবে সমাধান করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম অংশ, এই ম্যাথের প্রথম অংশ এটা করতে হবে। দেন আপনাকে এই ধারাটা বের করে নেওয়ার পরে 2 প্লাস 4 প্লাস 6, এখান থেকে এ হচ্ছে 2, ডিস্টেন্স হচ্ছে 2, এভাবে আপনি এটাতে বসিয়ে এটা সমাধান করতে পারেন। এরপর আমরা যদি দেখি 19 নাম্বার ম্যাথ। আচ্ছা, 19 নাম্বার ম্যাথ আমরা সমাধান করব। আমরা 19 নাম্বার ম্যাথ সমাধান করার আগে আমরা 8 নাম্বার ম্যাথটা যে বাকি ছিল আমাদের, আমরা 8 নাম্বার ম্যাথে চলে যাই। কোনো সমান্তর ধারার m-তম পদ n, n-তম পদ m, ধারাটির m প্লাস n-তম পদ কত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্কুল লাইফে এই ম্যাথটা কিন্তু আসবেই। এই জন্য এটাকে আমরা দুইভাবে করব। যে কোনো পদই আপনি বের করতে যান না কেন, এ লাগে এবং ডি কিন্তু লাগে, এ এবং ডি লাগবে, তাহলেই তো পদটা বের করতে পারবেন, তাছাড়া কিন্তু এই পদ বের করা আপনার জন্য পসিবল না। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দুটো ইকুয়েশন দিতে হবে। যদি বলেন যে m-তম পদ, স্যার m-তম পদ কী হবে? m-তম পদের সূত্রটা কি? a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। আর এই m-তম পদ সমান কি দেওয়া আছে? n দেওয়া আছে, তার মানে এটার সমান আমরা n লিখতে পারবো, এটাকে 1 নম্বর ইকুয়েশন। অনুরূপভাবে n-তম পদ n, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে m, এটাকে দেবো 2 নাম্বার। এখন স্যার এই দুটো বিয়োগ করে দেবো, এই যে বিয়োগ করা হয়েছে এখানে, তাহলে বিয়োগ করলে অবশ্যই সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস a মাইনাস a কেটে গেল। যখনই সাইন চেঞ্জ হয়
তখনই তার সামনে যে চিহ্ন থাকে এটার আর দাম থাকে না, চিহ্ন পরিবর্তিত হয়ে যেটা থাকে সেটার নিয়ে কাজ করতে হয়। এখন এটা আমরা বিয়োগ করে দেব m-1 ইন্টু ডি, তাহলে m-1 ডি বিয়োগ করতে হবে n-1 ডি। বিয়োগ করি নাই, বিয়োগ আকারে লিখছি জাস্ট, আর এখানে n-m। তাহলে এখন একটু যদি আমরা এটাকে গুণ করে দিই কেমন হয়, md মাইনাস ডি মাইনাস এনডি মাইনাস প্লাস ডি, চিহ্নের পরিবর্তন করবেন আগে, সমান n-m। এখন দেখা যাচ্ছে প্লাস ডি মাইনাস ডি কেটে যায়। ওকে, এখন মাইনাস যদি কমন নেই, মাইনাস ডি যদি কমন নেই, তাহলে এই এন এর সামনে হয়ে যাবে প্লাস, এই এম এর সামনে হয়ে যাবে মাইনাস, n-m। তাহলে n-m n-m কেটে গেল, তাহলে ডি ইকুয়াল -1। এটাকে আরেকভাবে করা যাবে, এখানেই করা যাবে যে স্যার আমি তো মাইনাস ডি কেন কমন নেব, আমি তো নর্মালি ডি কমন নেব, আমি দেখতেছি দুই জায়গায় ডি আছে, তাহলে আমার মাথায় তো এটাই আসবে যে ডি কমন নিতে হবে আমাকে, রাইট? তাহলে ডি কমন নেই, সমস্যা নাই, ডি কমন নেন, তাহলে থাকতেছে m-n, আর এখানে থাকতেছে। এখন দেখুন এটাকে মিলানোর জন্য যে কাজটা আমরা করি, যে আমি চাচ্ছি যে এটাকে আমি m-n আনবো, তাহলে একটা মাইনাস নিয়ে নিলেই তো হয়। এটা আমরা জানি যে একটা মাইনাস নিয়ে নিলেই চেঞ্জ হয়ে যায়। কিভাবে? যে মাইনাস আর প্লাস, এই যে মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি মাইনাস এম, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে এন, মাইনাসে মাইনাসে প্লাস এন, তার মানে যা ছিল তাই আছে। একটা মাইনাস নিয়ে সামনে পিছনে করলে কোনো সমস্যা হয় না। এখন m-n কেটে দেন, বা উভয় পক্ষে m-n দ্বারা ভাগ করেন, তাহলে এখানে d ইকুয়াল -1 বের হলো। তাহলে d ইকুয়াল -1 বের হলো, রাইট? তাহলে d ইকুয়াল -1, আমরা এই লাইনে চলে আসছি। তাহলে d ইকুয়াল -1 যদি হয় স্যার, সেই ক্ষেত্রে এখন কেউ এই d এর মানটা দেখেন, এই যে এখানে 1 নং সমীকরণে বসানো হয়েছে, তাহলে d এর মানটা 1 নং সমীকরণে বসানো হয়েছে, বসিয়ে আমরা a এর মানটা বের করেছি। আশা করি এটা বুঝবেন আপনি, যে এই যে a প্লাস md মাইনাস ডি, a প্লাস md মাইনাস ডি, এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি মান বসিয়ে করি সেটাও হবে, যদি আমরা যদি চাই যে স্যার আমি ডির মান বের করেছি, ডির মান থেকে আমি এটা অ্যান্সারটা করে ফেলবো, বা এভাবে করার সিস্টেম আছে। কিন্তু কেউ যদি চায় যে না আমি এটা বুঝতেছি না, আমি ডির মান বের করছি, আবার এর মানও আমি বের করব, তাহলে এর মানও বের করব, সে চাইলে এর মানও বের করতে পারে। তাহলে এর মান বের করার প্রসেসিংটা তো এখানে দেখানো আছে, কিন্তু এর মান বের না করে যে প্রসেসিংটা হবে এটা কিভাবে করবেন এটা আমি দেখাবো। আচ্ছা, আমি দুটাই আপনাকে দেখাবো। যে এর মান প্রথমত আমাদেরকে এখানে যদি আমরা দেখি যে ডির মানটা -1, বির মানটা আমাদের -1, তাহলে ডি ইকুয়াল -1, এটা কিন্তু আমরা বসাইছি কত নম্বরে? 1 নং। তাহলে 1 নং সমীকরণ কি ছিল স্যার? এই যে 1 নং সমীকরণ ছিল যে a প্লাস m-1 ইন্টু ডি। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে a প্লাস m-1 আর ডির মান -1, তাহলে a প্লাস মাইনাস এম হবে, মাইনাস প্লাস 1 হবে। তাহলে এটা কিন্তু m-তম পদ ছিল, তাহলে m-তম পদ কিন্তু n, তাহলে m-তম পদ যদি n হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি a বের করি, এই যে মাইনাস এটাকে এই পাশে আনুন, n প্লাস m প্লাস 1 কে পাশে আনুন -m, এটা হচ্ছে আমাদের a, ফাইনাল রেজাল্ট বের হলো। এখন m প্লাস n-তম পদ, এখন এই যে দেখুন এখান থেকে এই লাইনটা হচ্ছে আমাদের এইটা। এখন m প্লাস n-তম পদের সূত্র বসায় a এবং d এর মানটা বসায় আমরা 0 পাইছি এখানে। আশা করি এটা পারবেন, এখানে বোঝানোর কিছু নাই। নর্মালি আমরা m প্লাস n-তম পদ আমরা বলছিলাম যে গরুতম পদ, ছাগলতম পদ, পাখিতম পদ, যেটা হবে সেটা থেকে বিয়োগ। তাহলে m প্লাস n-তম পদটা কী হবে? যে m প্লাস n-তম পদ হবে a প্লাস যততম পদ হবে তত থেকে 1 বিয়োগ ইন্টু ডি। এখন এর মানটা কত? এর মানটা হচ্ছে এটা, তাহলে এর মানটা m প্লাস n-1 প্লাস ডি এর মান যেহেতু -1, তাহলে -1 দিয়ে একবারে গুণ করে দিচ্ছি, -1 দিয়ে গুণ করলে -m হবে, -n হবে, -m আছে +1 হবে। দেখা যাচ্ছে যে এই যে -m প্লাস m কেটে যাচ্ছে, -n প্লাস m কেটে যাচ্ছে,
-1 + 1 কেটে যাচ্ছে 0, সহজ। এখন যদি চাই যে না আমি এর মানটা বের করে এত ঝামেলা করব না, আপনি ডিরেক্টলি যে ডির মান বের করেছিলেন -1, সেখান থেকেই আপনি আমাকে বুঝে দেন যে আমি কিভাবে এই m প্লাস n-তম পদের সমষ্টিটা বের করব, আমি কিভাবে এই n প্লাস n-তম পদের সমষ্টিটা বের করব। ওকে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা বের করতে পারবো খুব সহজে। একটু ধৈর্য ধরে আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এখন আসি যে m প্লাস n-তম পদ আমাদের কাছ থেকে চেয়েছে পদ। সূত্র কি? a প্লাস যততম পদ তত থেকে 1 বিয়োগ ইন্টু ডি। আর ডির মান কিন্তু -1 বের করেছি অনেক আগে। তাহলে এই ক্ষেত্রে দেখুন a প্লাস, আমি একটা কাজ করব এখানে, এই যে 1 নং এবং 2 নং সমীকরণ, 1 নং এবং 2 নং সমীকরণ, এই যে এখানে যাই আমি, এইটুকু না, এটুকু করলে আমি যেভাবে বুঝালাম আপনি এইভাবে করবেন। তাহলে m-তম পদ অথবা n-তম পদ যে কোনো একটা পদের সাথে আমরা মিলাবো। তাহলে আমি যদি m-তম পদের সাথে মিলাই তাহলে m-1 ইন্টু ডি পাবো, এটা পাবো, রাইট? আচ্ছা, এখন দেখুন তো এই যে ডি যে আছে, এই ডি এর সাথে কিন্তু তিনটাই গুণ অবস্থায় আছে, এমও গুণ অবস্থায় আছে, এনও গুণ অবস্থায় আছে, -1ও গুণ অবস্থায় আছে। কিন্তু আমি করেছি কি, দুইটার সাথে নর্মালি গুণ আকারে লিখেছি, কিন্তু এন এর সাথে কিন্তু এখন লিখি নাই। তাহলে এন ডি দিলাম, তাহলে এন এর সাথে ডি দিয়ে দিলাম, এন ডি। এখন দেখুন এম এন -1 সবগুলোর সাথে কিন্তু গুণ করে ফেলেছি, অর্থাৎ m-1 এর সাথেও ডি গুণ করছি, এন এর সাথেও ডি গুণ করছি। ওকে, তার মানে ডি যে সবার সাথে গুণ ছিল সবার সাথে গুণ আকারে লিখে ফেলেছি, এখন আর কোনো ঝামেলা নাই। এখন দেখুন তো এই যে a প্লাস m-1 ইন্টু ডি সমান কি n না? m-তম পদ সমান n না? এই যে m-তম পদ সমান n না? তাহলে a প্লাস m মাইনাস, বা আমরা এখানে লিখছি না সমীকরণ দিয়ে, এই যে a প্লাস m-তম পদ এইটা, তাহলে এইটা পুরোটার সমান আমরা কিন্তু n লিখতে পারি। এই যে n আর ডির মান স্যার -1, তাহলে দেখুন কত সহজ। হ্যাঁ, n প্লাস মাইনাসে মাইনাস n, -n প্লাস n কেটে দেন, রেজাল্ট 0। তাহলে এত ঝামেলা করতে হলো না।